সবাইকে আমন্ত্রণ। আজকে যারা এসেছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই প্রেস মিটে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই দমের আনকাট সেন্সার সার্টিফিকেট পেয়েছি সার্টিফিকেশন বোর্ডে, আমাদের ইউনিভার্সাল ক্যাটাগরিতে। তার মানে বাংলাদেশের সবাই এই সিনেমাটা উপভোগ করতে পারবে, কোনো বয়সের কোনো ব্যারিয়ার নেই। যেখানে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই, এবং সত্যিকার অর্থে এই সিনেমাটা ওরকমভাবেই তৈরি করা হয়েছে যেটা আমার মনে হয় পরিবার নিয়ে সবাই এই সিনেমাটা যখন দেখতে আসবে তারা দে উইল এনজয় টু দ্য ফুলেস্ট, আই এম শিওর। আর দম নিয়ে আসলে অনেক বেশি কথা বলবার আগে, যেমন রনি ভাই বলেছে দম নিয়ে সবাই জানে, যেমন আজকে আমি মাহেন্দ্র সোনি মনিদাকে মিস করছি এই প্রেস কনফারেন্সে। আর যদি আমাকে এই ছবিতে বলা হয় যে আপনি একটা মানুষের নাম নেন, সেই মানুষটার নাম নিতে হবে আমার রেদওয়ান রনি। এটার একটা কারণ হচ্ছে, আমার এখনো মনে আছে যে আর আজকের দিনটার জন্যই আমি আসলে ওয়েট করছিলাম যে দমের প্রেস কনফারেন্সে বসে আমি কবে বলতে পারবো যে আর 3 দিন বা 4 দিন পর থেকে দম দেখতে পাবো সিনেমা হলে আমরা। কারণ আমার মনে আছে যে SBF আলফাই এবং চরকির আমাদের যে একসাথে যে পথ চলা শুরু হয়েছিল, সেটা সুড়ঙ্গ সিনেমা দিয়ে। সুড়ঙ্গ সিনেমার পরে আমরা পরপর 2 দিন 2টা সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছিলাম। আমার মনে হয় এখানে যারা আছেন সবাই জানেন সেটা। সো প্রথম দিন আমরা দম সিনেমার অ্যানাউন্সমেন্ট করলাম এবং দ্বিতীয় দিন তুফান। তো তুফানের পরে তো রনি ভাইকে আমি সারাক্ষণই 3-4 দিন পরপরই আমি ফোন দিই, রনি ভাই তুফানের পর তো দাগি আসলো, দাগির পর তো তাণ্ডব আসলো, দমটা কবে আসবে? তো দেখলাম যে আসলে খুব প্রেশারও দিতে পারছি না, কারণ এইটা এমন একটা গল্প, এমন একটা কনটেক্সট এবং বেসড অন আ ট্রু স্টোরি। এইটা নিয়ে স্ক্রিপ্ট আমার মনে হয় 5th বা 6th ড্রাফটে গিয়ে রেদওয়ান রনি স্যাটিসফাইড হয়েছে। তারপর আসলে আমরা প্রি প্রোডাকশন এবং সেটা পোস্ট প্রোডাকশন নিয়ে এখন রিলিজের পথে আমরা আছি। রনি ভাই যেটা বলছিল, আমার একবার সুযোগ হয়েছিল আমাদের যে রিয়েল ক্যারেক্টার তার সঙ্গে দেখা করার। সেখানে পূজা, নিশো, রনি ভাই, আমরা গিয়েছিলাম ওখানে, এবং এটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স যে যেই মানুষটা সেই এমন একটা জায়গা থেকে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল, এবং সে যখন এগুলো ন্যারেট করছিল এবং সেটাকে আবার ফিকশনাইজ করা, ঠিকঠাক মতো সেটা স্ক্রিপ্টটা তৈরি করে শুটিংয়ে যাওয়া, এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর যখন আমরা এটা শুটিংয়ে গেলাম, আমরা দেখলাম যে যে লোকেশন দরকার আমাদের, সেই লোকেশন নিয়ে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে আমরা কাজাকিস্তানে শ্যুট করেছি, বাংলাদেশে শ্যুট করেছি, এবং সেখানেও একটা ছিল যে আমরা কাজাকিস্তানে যে -8-10 ডিগ্রিতে আমরা শ্যুট করব, সেখানে এটার একটা অ্যাডাপ্টেবিলিটির বিষয় আছে। কিন্তু আপনি দেখবেন অনেক ভালো ডিওপিও কিন্তু সে যদি এরকম আমার মনে আছে আমাদের যে ডিওপি মিকাইল, ও যখন কাজ করে চলে যায় তখন আমি তো প্রায়ই কথা হয়, কয়েকদিন আগেও কথা হচ্ছিল, বললাম যে তুমি প্রেস মিটে আসতে পারবা কিনা, আমরা সবাই খুশি হব। তো মিকাইল তখন বললো যে না, আমি এখন কাজ করছি কাজাকিস্তানের একটা জায়গায় -25 এখন। সো এই যে এটা একটা অ্যাকোয়েন্টেড হওয়া এবং অ্যাডাপ্টেবিলিটি, সেই জায়গায় পুরো টিম নিয়ে কাজ করা। এবং আমি যদি পূজার কথা বলি, নিশোর কথা বলি, এক একজনের ক্যারেক্টারের জায়গা থেকে যে ডেডিকেশন সবাই দেখিয়েছে, এটা আনবিলিভেবল। এবং অন্যান্য আর্টিস্ট যারা ছিলেন, আমি বলবো আবুল আয়াত আঙ্কেলের কথা, আমাদের চঞ্চল ভাইয়ের কথা, এবং জাহিদ ভাইয়ের কথা, তো অনেকের কথাই, মানে সত্যিকার অর্থে এই গল্পের মূল এসেন্সটাই হচ্ছে এটার যে স্টোরি টেলিং। তো এটা খুবই কঠিন একটা ব্যাপার। আমি এইটুকু বলতে পারবো যে সিনেমাটা কেমন হয়েছে আপনারা বলবেন, ট্রেলার রিলিজ হয়েছে একটু আগে, সেটা দেখে কিছুটা হয়তো আজ করতে পারছেন, বাট স্টোরি টেলিংটা তো রনি ভাইয়ের উপর ডিপেন্ড করেছে। এবং
2.5 বছর ধরে যেভাবে করে এক একটা মানে সুতা গেঁথেছেন উনি, তো এটা ইটস এ টিম ওয়ার্ক অফকোর্স, কিন্তু ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অফকোর্স। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে দর্শকের জন্য অ্যাবসলিউটলি নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এটা। আমরা এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি, আমি এর আগেও বলেছি, এটা ইন টার্মস অফ বাজেট, ইন টার্মস অফ আওয়ার, আমি অ্যাজ এ প্রডিউসার আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, যে প্রসেসে এবং যে মেথডে আই হ্যাড টু গো থ্রু, এটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং ঈদের দিন থেকে আপনারা দেখতে পাবেন দম, সবাই উপভোগ করবেন এটাই আশা করছি।